বন্ধুরা, ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সাক্ষ্য জল খেতে নিচে আসে। সাক্ষ্য দেখতে পায় ঝিল রান্নাঘরে কাজ করছে। এটা দেখে সাক্ষ্য ভীষণ রেগে যায়। সাক্ষ্য রান্নাঘরে এসে ঝিলকে বলে, এ কি, তুমি রান্নাঘরে কি করছো? ঝিল বলে, কি আর করব, কাজ করছি। সাক্ষ্য বলে, এই শরীরে তুমি কেন কাজ করছো? আচ্ছা, এই যে আমি তোমায় বারবার বলছি রেস্ট নাও, রেস্ট নাও, কাজ করো না, তোমার কি মনে হয় এগুলো আমি এমনি এমনি বলছি? না, তুমি কি পেয়েছো? আমার কথাকে কি তুমি খেলা পেয়েছো? ঝিল বলে, দেখুন, আমি এই কাজ করছি, আমার এতে কোনো অসুবিধা হচ্ছে না। সাক্ষ্য বলে, তুমি আগুনের তাপে গেলে হঠাৎ করে যদি মাথা ঘুরে পড়ে যাও, তুমি বুঝতে পারছো তোমার শরীর কতটা খারাপ? ঝিল বলে, আমার কিচ্ছু হবে না। তাছাড়া এই বাড়িতে মহারানী হয়ে বসে থাকলেও তো চলবে না, কাজ তো করতেই হবে, তাই আমি আমার কাজই করছি। সাক্ষ্য বলে, তোমাকে এত কাজ করতে কে বলেছে? হ্যাঁ, এই কাজ করা কি তোমার দায়িত্ব নাকি? ঝিল বলে, আমারই তো দায়িত্ব। সাক্ষ্য বলে, সেটাই তো জানতে চাইছি, তুমি কে এই বাড়ির? তখনই ঝিল বলে, আমি এ বাড়ির কেউ না। সাক্ষ্য বলে, এ বাড়ির কেউ না তার মানে তো তুমি অতিথি, তাই না? এ বাড়ির গেস্ট। বাড়ির গেস্ট কখনো কি কাজ করে? তুমি যাও নিজের ঘরে গিয়ে রেস্ট নাও। ঝিল বলে, আমি এই বাড়ির লোকও না আর এই বাড়ির গেস্টও না। সাক্ষ্য বলে, তবে তুমি কি? ঝিল বলে, সেটা আপনারই সবচাইতে ভালো জানার কথা। আমি এই বাড়ির কাজের লোকের মেয়ে, আর এটাই এখন আমার একমাত্র পরিচয়। সাক্ষ্য বলে, মোটেই নয়। তুমি যদি কাজের লোকের মেয়েই হতে তবে এত সব ঘটনা ঘটতো না। ঝিল বলে, কাজের লোকের মেয়ে বলেই তো এত সব ঘটনা ঘটেছে। আপনি আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছেন, ওই বস্তির লোকেরাও আপনাকে বাধ্য করেছে। বস্তির লোকেরা আপনার সাথে এমন ব্যবহার করতে পেরেছে। সাক্ষ্য বলে, শোনো, আমি এত কথা শুনতে চাই না, তুমি কি ঘরে যাবে? ঝিল বলে, আপনি এখান থেকে যান, আমি আমার কাজ করতে পারবো। ঝিলকে বারবার বারণ করার পরেও ঝিল যখন কথা শুনছিল না, সাক্ষ্য তখন ঝিলের হাত ধরে টানতে থাকে। ঝিলকে রান্নাঘর থেকে বার করে আনে। তখনই সেখানে আসে সাক্ষ্যর মা। সাক্ষ্য ঝিলের হাত ধরে আছে। এমন একটা দৃশ্য দেখার পরে সাক্ষ্যর মায়ের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। তিনি অবাক হয়ে সাক্ষ্য আর ঝিলের দিকে তাকিয়ে থাকে, সেই সাথে তাদের হাতের দিকেও তাকায়। সাক্ষ্য তার মায়ের অনুভূতি বুঝতে পেরে চট করে ঝিলের হাতে ছেড়ে দেয়। সাক্ষ্যর মা তখন সাক্ষ্যকে বলে, রান্নাঘরে এত চিৎকার চেঁচামেচি কিসের, হ্যাঁ? আর তাছাড়াও সকাল সকাল তুমি রান্নাঘরে কি করছিলে সাক্ষ্য? কি হলো, উত্তর দাও, তুমি তো কখনো রান্নাঘরে যেতে না, আজ রান্নাঘরে কেন গিয়েছিলে? আর এই মেয়েটাই বা রান্নাঘরে কি করছে? ও কি কাজ দেখাচ্ছে নাকি, হ্যাঁ? ঝিল বলে, না বড় মামি, আমি কোনো কাজ দেখাচ্ছি না, তোমরাই তো আমাকে চা বানানোর দায়িত্ব দিয়েছিলে, আমি আমার কাজটাই করছিলাম। তোমার ছেলে এসে আমায় বারণ করছিল, বলল আগুনের তাপে নাকি আমার সমস্যা হবে, সেজন্যই আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। তখনই সাক্ষ্যর মা সাক্ষ্যকে বলে, এত দরদ? এই মেয়েটার প্রতি কবে তোমার এত দরদ হলো, হ্যাঁ? এই মেয়েটা কি তোমাকে টুকটাক করেছে নাকি? আমি তো আবার সেই সব কিছু বিশ্বাস করি না। সাক্ষ্য বলে, মা, বিষয়টি এমন নয়। সাক্ষ্যর মা বলে, তো বিষয়টি কেমন সাক্ষ্য? আমি তো সেটাই জানতে চাইছি। তুমি হঠাৎ করে রান্নাঘরে কেন এসেছিলে? আর এই মেয়েটার প্রতি তোমার এত কিসের টেক কেয়ার, এত কিসের যত্ন? সাক্ষ্য বলে, মা, ওই মেয়েটা আমার পেশেন্ট, ও আগুনের তাপে দাঁড়িয়ে আছে, ওর যদি শরীরটা খারাপ হয়ে যায়, ওর যদি আবারও মাথা ঘুরে আসে, ও যদি অজ্ঞান হয়ে যায়, সেজন্যই আমি এখানে এসেছিলাম, ওকে বারণ করছিলাম। সাক্ষ্যর মা বলে, একটা কথা আমি বুঝতে পারছি না, বাড়ির বাইরে গেলে আমাকে মাথা নত করে থাকতে হচ্ছে, মাথা উঁচু করে চলতে পারছি না, এখন দেখি বাড়ির ভেতরেও আমাকে মাথা নত করে থাকতে হবে। তুমি বলো সাক্ষ্য, তবে আমি কি নিয়ে বাঁচব? সাক্ষ্য তার মাকে বলে, মা, তুমি বিষয়টি কেন এতটা সিরিয়াসলি নিচ্ছ? সাক্ষ্যর মা বলে, আমি বিষয়টি সিরিয়াসলি নিচ্ছি? তার মানে বিষয়টি সিরিয়াসলি নিয়ে আমি ভুল করেছি, তাই তো? আমার সিরিয়াসলি নেওয়া উচিত হয়নি। সাক্ষ্য বলে, মা, আমি রান্নাঘরে ওকে ডাকতে আসিনি, আমি এখানে এসেছিলাম জল খেতে, আর জল খেতে এসে দেখি ও রান্নাঘরে কাজ করছে। মা, আমি গেস করছি ওর বড় কোনো রোগ হয়েছে, ওর ভেতরে ভেতরে কোনো অসুখ আছে মা, সেজন্যই তো আমি ওকে এত টেক কেয়ার করছি। আমি ওকে কিছুদিনের জন্য রেস্টে থাকতে বলেছি। মা, ওর প্রেশার একদম লো, আর ওর রক্তশূন্যতাও আছে। মা, তুমি ভাবতে পারছো, ওর যদি সত্যি সত্যি কিছু একটা হয়ে যায়, সেই দায়িত্ব আমাদের ওপরেই আসবে, সেজন্যই আমি ওর কেয়ার নিচ্ছি। তাছাড়া একজন রোগীর কেয়ার তো নেওয়াই আমার দায়িত্ব, বলো, তুমি তো আমাকে শিখিয়েছ।
সাক্ষর মা তখন সাক্ষ্যকে বলে, তুমি জানতে পেরেছ ওর লো প্রেশার, জানতে পেরেছ ওর রক্তশূন্যতা, তাই তো? এইসব কিছু নিশ্চয়ই ও নিয়ে এসেছে। সাক্ষ্য, এইসব কিছু আগে থেকেই ওর ভেতরে ছিল। ওর জায়গায় যদি আমাদের বাড়ির মেয়ে হতো, যদি ভ্রমর তিতির হতো, ওরা বিছানা থেকে উঠতেই পারতো না। আর এই মেয়েটা দেখো সব কাজ করছে, তার মানে ও এই কাজগুলো করতে পারবে, সেজন্যই করছে। তবে তুমি আগ বাড়িয়ে কেন বাধা দিচ্ছ? সাক্ষ্য বলে, মা আমি ওর প্রবলেমের কথা ভেবেই তো বাধা দিচ্ছি। আর তাছাড়াও আমি যেটা করছি সেটাতে কোনো অন্যায় করছি না, কোনো ভুলও করছি না, তাই আমি এই কাজটা চালিয়েই যাব। সাক্ষর মা তখন চিৎকার করে ওঠে। সাক্ষর মা তখন সাক্ষ্যকে বলে, আমি সত্যি এইসব কিছু ভাবতে পারছি না সাক্ষ্য। আমিও তো এতদিন চা বানিয়েছি, কই কখনো তো তুমি রান্নাঘরে আসোনি, কখনো তো জানতে চাওনি আমার শরীর ঠিক আছে কিনা। আর আজ এই মেয়ের জন্য তুমি রান্নাঘর অবধি চলে গেলে। সাক্ষ্য বলে, মা তুমি কার সাথে কার তুলনা দিচ্ছ? তুমি ওর সাথে নিজের তুলনা দিচ্ছ? মা ঝিল অসুস্থ, ও আমার পেশেন্ট, সেজন্য আমি ওর টেক কেয়ার করছি। আর তুমি ঝিলের সাথে নিজেকে কেন গুলিয়ে ফেলছো মা? ঝিলের জায়গায় অন্য কেউ থাকলে আমি সেটাই করতাম। সাক্ষর মা বলে, ও আচ্ছা, ঝিলের জায়গায় অন্য কেউ থাকলেও বুঝি তার পেছনে পেছনে তুমি রান্নাঘর অবধি যেতে? সাক্ষর মা সাক্ষ্যকে বলে, সেদিন তো তুমি এই মেয়েটাকে নিজের বেডরুম অবধি নিয়ে গেছো। সাক্ষ্য বলে, মা ও যেই ঘরে ছিল সেই ঘরে কি আমি থাকতে পারতাম? মা আমি ওর চেক আপ করাতে ওকে আমার ঘরে নিয়ে গেছিলাম, ওর সাথে শুতে নয়। তখনই সাক্ষর মা বলে, তো এখন তুমি কেন নিয়ে যাচ্ছ? না মানে তুমি কি এরকম মাঝে মাঝে এখন ওর টেস্ট করতে ওকে তোমার ঘরে নিয়ে যাবে? সাক্ষ্য তখন তার মাকে বলে, মা সবশেষে আমরা মা ছেলে, তাই আমাদের মধ্যে এমন কোনো কথা হওয়া উচিত নয়। তাই আমি নিজেকে সামলে নিলাম, তুমিও নিজেকে সামলে নাও মা। এমন কোনো কথা বলো না যাতে আমাদের মধ্যে অস্বস্তি তৈরি হয়। আর তাছাড়াও ঝিল অসুস্থ, ঝিলের ব্লাড টেস্ট করতে বলা হয়েছে। আজকে ওর ব্লাড টেস্ট হবে, বিকেলের মধ্যেই আমরা রিপোর্ট হাতে পাবো। আশা করছি আমি যেটা ভাবছি সেটা না হলেই ভালো। তখনই সাক্ষর মা বলে, যদি ওর বড় ধরনের কোনো রোগ হয় তখন তুমি কি করবে? সাক্ষ্য বলে, যদি ট্রিটমেন্ট করার ক্ষমতা আমার থাকে আমি তবে করব মা, আর নইলে অন্য কেউ করবে। তখনই সাক্ষর মা বলে, ও আচ্ছা, মানে এখন তুমি এবারে সবাই আমরা ওই মেয়ের সেবা যত্ন করব। তখনই ঝিল আসে। ঝিল এসে বলে, বড় মামি তোমাদের কাউকে আমার সেবা যত্ন করতে হবে না। আর তাছাড়া তোমরা আমার সেবা যত্ন করলে আমার অস্বস্তিই লাগবে। কি বলো তো, তোমাদের ছেলে তো বিদেশে থেকেছে, তাই ও নিয়মকানুন জানে না। তুমি কেন একটা বস্তির মেয়ের সেবা করতে যাবে বলো? আমার সেবা কাউকে করতে হবে না। ব্লাড টেস্ট করে আমি বরং মায়ের কাছে চলে যাব, এ বাড়িতেও থাকবো না। তখনই সাক্ষ্য চিৎকার করে বলে, না তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। সাক্ষর মা বলে, কেন? ও কেন এখানে থাকবে? ও তো অসুস্থ। এই অবস্থায় যদি ওর মা বাবার কাছে থাকে তবেই তো ভালো থাকবে। তোমার কি মনে হচ্ছে সাক্ষ্য, তুমি ওর মা বাবার চাইতে ওর বেশি যত্ন নিতে পারবে? সাক্ষ্য বলে, মা আমার মনে হয় ওর বাড়ি থেকে বরং এই বাড়িতেই ভালো থাকবে, ঠিকঠাকভাবে থাকতে পারবে, ওর ঠিকঠাক কেয়ার নিতে পারবো, আরও ভালো মন্দ খেতেও পারবে। তখনই সাক্ষর মা বলে, মানে সবাই কাজকর্ম ছেড়ে এখন এই মেয়ের কেয়ার নেবে তাই তো? সাক্ষ্য বলে, মা কাউকে কেয়ার নিতে হবে না, আমি তো আছি, আমি ওর দেখভাল করব। সাক্ষর মা বলে, তুমি? সাক্ষ্য বলে, হ্যাঁ আমি, কারণ আমি একজন ডক্টর, আর একজন ডক্টর হিসেবে রোগীর যত্ন নেওয়া এটাই আমার ধর্ম। সাক্ষর কথা শুনে সাক্ষর মা অবাক হয়ে যায়। ঝিল তখন সাক্ষর মাকে বলে, বড় মামি এখানে চা রাখা আছে, তোমরা খেয়ে নিও, আমি যাচ্ছি ব্লাড টেস্ট করাতে। তখনই সাক্ষর মা বলে, যা সাক্ষর গাড়ি চড়ে যা, এতে করে বস্তির লোকেরা দেখুক জোর করে বিয়ে দিলেও সংসার করা যায়, বরকে নিজের বশে নেওয়া যায়। আর এই বাড়ির লোকেরাও দেখুক আমার ছেলে এখন তোর কথায় উঠছে আর বসছে। সাক্ষ্য বলে, মা তুমি এসব কি কথা বলছো? মা এমন কিছুই নয়। সাক্ষর মা বলে, আমি সবটাই বুঝতে পারছি, এই মেয়েটা তোকে বশ করে নিয়েছে, এখন তুই ওকে চোখে হারাচ্ছিস। ঝিল তখন সাক্ষর মাকে বলে, বড় মামি আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না গো, আমি কাউকে বশ করতে আসিনি আর কাউকে বশ করবও না। আমার কতটুকুই বা ক্ষমতা আছে বলো? আমি তো বস্তির মেয়ে, এই বাড়ির আদর সেবা যত্ন এইসব কিছু যে আমার কপালে নেই বা এইসব কিছুর যে আমি যোগ্য নই সেটা আমি খুব ভালো করেই জানি। তাই এইসব কিছু নিয়ে তুমি একদমই চিন্তা করো না। আর আপনাকে বলছি, আপনাকেও আমাকে নিয়ে এত ভাবতে হবে না, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। এ বলে ঝিল ওখান থেকে চলে যায়। সাক্ষর মা ঝিলের যাওয়ার পথে তাকিয়ে থাকে।
তো বন্ধুরা, বুঝতেই পারছো ঝিলের হয়তোবা মারাত্মক কোনো অসুখ হয়েছে, আর সাক্ষ্য সেটা আন্দাজ করতে পেরেই ঝিলের এতটা কেয়ার নিচ্ছে। অন্যদিকে ঝিল নিজেও জানে না তার কি হয়েছে, বারবার মাথা ঘুরে আসছে, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। তবে কি ঝিলের এই অসুস্থতাতেই কাছাকাছি আসবে সাক্ষ্য আর ঝিল? কি হতে চলেছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে? ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।